আমার প্রিয় ছাত্রীরা, আজকের ক্লাসটি তোমরা যারা ক্লাস 11-এ পড়ো তাদের জন্য। গত ক্লাসে আমি তোমাদের সম্পদ সৃষ্টির উপাদান শুরু করেছিলাম, তবে সম্পন্ন হয়নি। তো সম্পদ সৃষ্টির যে উপাদানগুলি রয়েছে তার মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ উপাদানগুলি হলো প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি। তাহলে এই সম্পদ সৃষ্টির উপাদান, সম্পদ সৃষ্টির উপাদান, এই সম্পদ সৃষ্টির উপাদানগুলোর মধ্যে এই তিনটি হচ্ছে প্রধান। একটা কি প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি। তো গত ক্লাসে আমি যে সম্পদ সৃষ্টির ওই তিনটি উপাদান রয়েছে তার মধ্যে প্রকৃতি কিভাবে সম্পদ সৃষ্টিতে সাহায্য করে সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব মানুষ এবং সংস্কৃতি কিভাবে সম্পদ সৃষ্টির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে আজকে যেটা আলোচনা করব, সেটা হচ্ছে মানুষ। মানুষ হলো সম্পদের সৃষ্টিকর্তা। মানুষ সম্পদ সৃষ্টি করে, আবার সম্পদের ভোগকর্তাও। সম্পদ ভোগ করে নিজেদের প্রয়োজন সম্পদ ব্যবহার করে নিজেদের প্রয়োজন মেটায়। তবে মানুষ যে সম্পদ সৃষ্টি করার সময় সম্পদ ধ্বংস হয়, আবার সম্পদ নষ্ট হয়, আবার ব্যবহার করার সময়ও কিছু সম্পদ নষ্ট হয়। তার জন্য মানুষকে সম্পদের যেমন সৃষ্টিকর্তা বলা হয়, তেমন আবার মানুষ সম্পদের ধ্বংসকারী হিসেবেও মানুষের ভূমিকা রয়েছে। অর্থাৎ মানুষ সম্পদ যেমন সৃষ্টি করে তেমন আবার ধ্বংসও করে। তাহলে দেখো, মানুষ হলো নিজেই সম্পদ এবং মানুষের যে জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, কর্মদক্ষতা ইত্যাদি মানব সম্পদ হিসেবে বিবেচিত হয়। প্রকৃতি হলো, মানুষ হচ্ছে মানুষ যে রয়েছে, মানুষ একটা সম্পদের গুরুত্বপূর্ণ উপাদান। তার মধ্যে প্রকৃতি হচ্ছে এই সম্পদের উপাদানগুলোর মধ্যে সব থেকে প্রাথমিক উপাদান, অর্থাৎ অগ্রগণ্য। এবং এই যে মানুষের দক্ষতা এবং অর্থাৎ মানুষের দক্ষতা, অর্থাৎ মানুষ সম্পদ সৃষ্টিতে একটা কি গতিশীল উপাদান। তার মানে সম্পদ সৃষ্টির প্রধান উপাদান কিন্তু প্রকৃতি, এবং সেই প্রকৃতিকে মানুষ কি করছে, তার কর্মদক্ষতা, জ্ঞান, বুদ্ধি, উন্নত প্রযুক্তি প্রভৃতির মাধ্যমে সম্পদ সৃষ্টি করতে সাহায্য করছে। অর্থাৎ মানুষের জ্ঞান বুদ্ধি, অর্থাৎ মানুষের যে মানব সম্পদ, সেটা গতিশীল উপাদান হিসেবে কাজ করে। এবার সম্পদ সৃষ্টিতে মানুষের কি ভূমিকা রয়েছে? প্রকৃতিতে অনেকগুলো যে সমস্ত উপাদানগুলো পাওয়া যায়, নিরপেক্ষ উপাদানগুলোর কথা বিশেষ করে বলছি, যে প্রকৃতিতে যে সমস্ত নিরপেক্ষ উপাদানগুলো পাওয়া যায়, সেই নিরপেক্ষ উপাদানগুলো মানুষ তার কর্মদক্ষতা, জ্ঞান, বুদ্ধি, প্রযুক্তির সাহায্যে সেই নিরপেক্ষ উপাদানগুলোকে ব্যবহার উপযোগী সামগ্রীতে পরিণত করে। সেটাই হচ্ছে তোমার সম্পদ। তাহলে কি হলো, এখানে নিরপেক্ষ বস্তুকে মানুষ কি করলো, তার কর্মদক্ষতা, তার কলাকুশলতা, তার উন্নত প্রযুক্তি প্রভৃতির মাধ্যমে সম্পদে পরিণত করলো। যেমন কাঠ হচ্ছে তোমার একটা প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ এবং এই যে কাঠ থেকে আসবাবপত্র তৈরি করা হচ্ছে, লরির বডি তৈরি করা হচ্ছে, এই যে কাঠ থেকে সমস্ত ব্যবহার উপযোগী সামগ্রী তৈরি করা হলো, সেটাই হচ্ছে তার মানে সেটা কি মানুষের কিসের দ্বারা হলো, কর্মদক্ষতার দ্বারা। অর্থাৎ সম্পদ সৃষ্টিতে মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আবার এটা তো হলো তোমার মানব সম্পদ, অর্থাৎ মানুষের জ্ঞান বুদ্ধি দ্বারা। এবার মানুষের চিন্তা ভাবনা, চিন্তা শক্তির দ্বারা আবার সম্পদ সৃষ্টি হয়। যেমন কি নৃত্য, সঙ্গীত প্রভৃতি তার কলাকুশলতা দ্বারাও সম্পদ সৃষ্টি হয়। তাহলে নিজস্ব চিন্তা ভাবনা এবং প্রতিভা শক্তির কাজে লাগিয়ে মানুষ কি করছে, সঙ্গীত রচনা করছে,
নৃত্য রচনা করছে প্রভৃতি, অর্থাৎ সম্পদ সৃষ্টিতে মানুষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আবার দেখো সম্পদ উৎপাদনে যে বাধা সৃষ্টি হয়, সেই বাধার অপসারণ কিন্তু এই মানুষ তার জ্ঞান বুদ্ধির দ্বারা করে থাকে। তার কি সম্পদ উৎপাদনে বাধা অপসারণ করে নতুন সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে। আবার প্রকৃতিতে যে বাধা বা এইগুলো প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো আবার নিবারণ করে কি করে, সম্পদকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। তাহলে মানুষ কি করলো? তাহলে মানুষ প্রথমত নিরপেক্ষ উপাদানগুলোকে তার জ্ঞান বুদ্ধি দক্ষতার সাহায্যে সম্পদে পরিণত করলো। আবার কি বলা হয়েছে যে সম্পদ উৎপাদনের বাধাগুলোকে অপসারণ করে এবং নতুন সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে। তারপরে পরিবেশের প্রকৃতির যে বাধা প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে নিবারণ করে ধ্বংসের হাত থেকে সম্পদকে রক্ষা করা। তারপরে সম্পদের গুণগত মান বাড়িয়ে সম্পদকে বেশি কার্যকরী করে তোলা। তারপরে মানুষের জ্ঞান বুদ্ধি দক্ষতা প্রভৃতির দ্বারা উৎপাদন কায়িক শ্রমের পরিমাণটা কম করে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সম্পদকে আরো বেশি করে ব্যবহার উপযোগী সামগ্রীতে পরিণত করার চেষ্টা করা। এগুলোই হচ্ছে তোমার মানুষের ভূমিকা কিসের সম্পদ সৃষ্টিতে। অর্থাৎ প্রকৃতি হলো প্রাথমিক সম্পদ, প্রাথমিক এবং অগ্রগণ্য, এবং মানুষ হচ্ছে একটাকে গতিশীল সম্পদ। তাহলে সম্পদ সৃষ্টিতে মানুষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার জ্ঞানকে মানুষের যে জ্ঞান, সেই জ্ঞানকে বলা হয় সম্পদের জননী। যে দেশ জ্ঞানের দিক থেকে যত বেশি উন্নত, সেই দেশ সম্পদ সৃষ্টিতে তত বেশি উন্নত। তাহলে কি বললাম যে জ্ঞান সম্পদের একটি জননী হিসেবে বিবেচিত হয়। জ্ঞানের দিক থেকে যে দেশ যত বেশি উন্নত হবে, সেই দেশ সম্পদ সৃষ্টিতে তত বেশি অগ্রণী ভূমিকা নিতে পারবে। তারপরে দেখো সম্পদ ভোগকারী হিসেবে মানুষ যেমন সম্পদ সৃষ্টি করে কিসের জন্য? নিজেদের প্রয়োজনের চাহিদা পূরণের জন্য। ঠিক তেমনি মানুষ উপভোক্তা, মানুষ ভোগকারী অর্থাৎ সম্পদের ব্যবহারকারীও কিন্তু মানুষ। তবে মানুষের দুই রকম চাহিদা রয়েছে। তাহলে প্রথমটা বললাম যে প্রথম যে মানুষের কাজ সেটা হচ্ছে সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা। সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা। এবার যেটা 2 নম্বর, সম্পদ ভোগকারী মানুষ। সম্পদ ভোগকারী মানুষ। এটা কি সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা, অর্থাৎ সম্পদ সৃষ্টিকারী মানুষ, আর এটা হচ্ছে সম্পদ ভোগকারী মানুষ। তাহলে কি মানুষ নিরপেক্ষ বস্তুগুলোকে তার মেধা দক্ষতা কর্মদক্ষতা প্রভৃতির মাধ্যমে ব্যবহার উপযোগী সামগ্রীতে পরিণত করলো। এবার সেই সম্পদকে ব্যবহার উপযোগী সামগ্রীতে পরিণত করে, নিরপেক্ষ বস্তুকে ব্যবহার উপযোগী সামগ্রীতে পরিণত করে নিজেদের চাহিদা মেটায়। মানুষের 2 ধরনের চাহিদা মেটানো যায় এই সম্পদের মাধ্যমে। সম্পদ একটা হলো কি, মানুষের 2 ধরনের চাহিদা রয়েছে। একটা মৌলিক চাহিদা। এই মৌলিক চাহিদাগুলোর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। ঠিক আছে। তারপর 2 নম্বর সাংস্কৃতিক চাহিদা। দেখো সাংস্কৃতিক চাহিদাগুলোর মধ্যে রয়েছে কি, শিক্ষা, জ্ঞান, কর্মদক্ষতা ইত্যাদি। তাহলে সম্পদের মাধ্যমে মানুষ কি করে, তার 2 ধরনের চাহিদা রয়েছে, সেই 2 ধরনের চাহিদা মেটাতে সক্ষম হয়। কি চাহিদা? মৌলিক চাহিদা, যেমন মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। যেমন প্রাকৃতিক সম্পদ জমি থেকে মানুষ যে ফসল উৎপাদন করে এবং ফসল উৎপাদন করে সেই ফসল
কৃষি ফসলকে খাদ্য হিসেবে গ্রহণ করে মানুষের খাদ্যের অভাব মেটায়। আবার আবার কৃষি ফসল যেমন কার্পাস উৎপাদন করে সেই কার্পাস কি হয়, বস্ত্র শিল্প, মানে সেই কার্পাস থেকে বস্ত্র উৎপাদন হয় এবং তখন তার বস্ত্রের যে চাহিদা সেই চাহিদা পূরণ করে। আবার বাসস্থানের চাহিদা কিভাবে পূরণ হয়, প্রাকৃতিক সম্পদ মাটি থেকে ইট তৈরি হয়। আবার কাঠ থেকে বাড়িঘর তৈরি হয়। তো এই যে মানে প্রাকৃতিক উপাদানগুলো থেকে সম্পদ সৃষ্টি হলো এবং সেই সম্পদ বাসস্থানের চাহিদা মেটাতে সক্ষম হলো। তাহলে এটা হলো তোমার মৌলিক চাহিদা। এবার সাংস্কৃতিক চাহিদা কোনগুলো, যেমন কি শিক্ষা, জ্ঞান, তারপরে কর্মদক্ষতা। তাহলে সেই দক্ষতাগুলো মানুষ কি করছে, সম্পদের দ্বারা পূরণ করা সম্ভব হচ্ছে। তাহলে জ্ঞানটাই হচ্ছে কি প্রকৃতপক্ষে সম্পদের জননী। তার জন্যই বলা হয়েছে যে দেশ জ্ঞানের দিক থেকে যত বেশি উন্নত, সেই দেশ তত বেশি পরিমাণ সম্পদ সৃষ্টিতে সক্ষম হবে। এবার তাহলে এই দুটো হলো একটা সম্পদ সৃষ্টিকারী রূপে মানুষ আর একটা সম্পদ ভোগকারী মানুষ, আর একটা হচ্ছে সম্পদ ধ্বংসকারী মানুষ। সম্পদ ধ্বংসকারী মানুষ। এবার দেখো, অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিত ভাবে বৃক্ষছেদন, তারপরে জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার এবং অতিরিক্ত জলসেচ করার ফলে কি হচ্ছে, জমির উর্বরতা নষ্ট হচ্ছে, তার ফলে কি হচ্ছে, সম্পদ ধ্বংস হচ্ছে। আর কি অবৈজ্ঞানিক পদ্ধতিতে অপরিকল্পিত ভাবে এই যে গাছ কাটা হচ্ছে, বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, তার ফলে কি হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং প্রাকৃতিক যে সম্পদ সেই সম্পদের পরিমাণ হ্রাস পাচ্ছে। তো অর্থাৎ মানুষ সম্পদের ধ্বংসকারী হিসেবেও মানুষের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাহলে কি বললাম, যে সম্পদ সৃষ্টিকারী রূপে মানুষ, সম্পদ ভোগকারী মানুষ, আর একটা সম্পদ ধ্বংসকারী মানুষ। তাই মানুষের তিনটে ভূমিকা রয়েছে, সম্পদ সৃষ্টিও করছে, সম্পদ ব্যবহার করছে, আবার সম্পদ ধ্বংসও করছে। তাহলে অতিরিক্ত ব্যবহার ফলে বা অপরিকল্পিত অবৈজ্ঞানিক প্রথায় এই যে বৃক্ষছেদন করা হলো, বৃক্ষছেদনের ফলে কি হচ্ছে, প্রাকৃতিক সম্পদের পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অতিরিক্ত জলসেচ, অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতি ব্যবহারের ফলে জমির উর্বরা শক্তি কমে যাচ্ছে, যার ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। তখন সম্পদের সংকট সৃষ্টি হচ্ছে। তাহলে সম্পদ ধ্বংসকারী হিসেবে মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার দেখো, এই সম্পদ সৃষ্টিতে দুটো ম্যান কথা বলা হয়েছে। সম্পদের ম্যান আর একটা হলো ম্যান। স্মল ম্যানটা রয়েছে, সেটা হচ্ছে প্রাচীন মানুষ, যারা কি প্রকৃতির উপর পুরোপুরি নির্ভর থাকে। তাহলে ম্যান হলো সেই আদিম মানুষ যে প্রকৃতির উপরে নির্ভর করত এবং সম্পদ সৃষ্টি করতে পারত না। তাহলে এই যে ম্যান, স্মল লেটারে ম্যান, এটা কি, এটা হলো আদিম মানুষ। এরা সব প্রকৃতির উপর নির্ভর থাকতো, সম্পদ সৃষ্টি করতে পারতো না। যেমন কি প্রাকৃতিক সম্পদ, বনজ ফল, তারপরে মধু, এগুলো সংগ্রহ করতো এবং এগুলো ব্যবহার করতো। তারা কোনো এদের কোনো জ্ঞান, বুদ্ধি, প্রযুক্তি কিছুই ছিল না। অর্থাৎ নিরপেক্ষ যে বস্তুগুলো রয়েছে সেই বস্তুগুলো তার সম্পদে রূপান্তরিত করতে পারতো না। সম্পদ নতুন করে মানে প্রকৃতিতে যে সম্পদ দ্রব্য রয়েছে সেগুলোই তারা কি করতো, ব্যবহার করতো। মানে নতুন করে সম্পদ সৃষ্টি করার ক্ষমতা তাদের ছিল না। কিন্তু এই ম্যান, ক্যাপিটাল লেটারে যে ম্যান রয়েছে, এটা হচ্ছে আধুনিক এবং উন্নত মানুষ। এরা প্রকৃতির নিরপেক্ষ বস্তুগুলোকে তাদের নিজেদের দক্ষতা, জ্ঞান, বুদ্ধি প্রভৃতির দ্বারা কি করেছে, সম্পদে রূপান্তরিত করেছে। তারপরে দেখো, তাহলে সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা এই পর্যন্তই। এবার দেখো সংস্কৃতিও সম্পদ সৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সংস্কৃতি কি? সাধারণত শিক্ষা, দীক্ষা, তারপর কর্মদক্ষতা, তারপরে জ্ঞান, বুদ্ধি প্রভৃতি, এগুলো হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ মানুষ যে সমস্ত কাজ করে তার সমগ্রটাই কি হলো, সংস্কৃতির অন্তর্গত। এই সাংস্কৃতিক উপাদান, সংস্কৃতি আবার দুই ধরনের হয়ে থাকে, একটা বস্তুগত সংস্কৃতি, একটা অবস্তুগত সংস্কৃতি।
তাহলে এই বস্তুগত সংস্কৃতি কোনগুলো? যেমন কি কলকারখানা, যন্ত্রপাতি, পরিবহন ব্যবস্থা, এরা কি বস্তুগত সংস্কৃতি। এবং অবস্তুগত সংস্কৃতি যেমন জ্ঞান বুদ্ধি, শিক্ষা দীক্ষা, কর্মদক্ষতা প্রভৃতি অবস্তুগত সংস্কৃতি। তো দেখো মানুষ কি করে, সাংস্কৃতিক যে উপাদান, সাংস্কৃতিক উপাদান আমার গুলো কোনো কোনো সময় নিজেই সম্পদ হিসেবে কাজ করে, আবার অনেক সময় সম্পদ সৃষ্টির উপাদান হিসেবে কাজ করে। কি বললাম যে সংস্কৃতিগুলো যে বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি কখনো কখনো নিজেই তারা সম্পদ হিসেবে কাজ করে, আবার কখনো কখনো সম্পদ সৃষ্টির উপাদান হিসেবে কাজ করে থাকে। তাহলে দেখো এই যে বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি, এই সংস্কৃতি কি করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পদ সৃষ্টিতে সাহায্য করে। যেমন দেখো অবস্তুগত সংস্কৃতি থেকে কিভাবে বস্তুগত সংস্কৃতি সৃষ্টি হচ্ছে। যেমন দেখো শিক্ষা, প্রযুক্তি, জ্ঞান বুদ্ধি, কর্মদক্ষতা ইত্যাদি হলো অবস্তুগত সংস্কৃতি। এই অবস্তুগত সংস্কৃতিগুলোকে কাজে লাগিয়ে কলকারখানার যন্ত্রপাতি তৈরি হচ্ছে এবং লোহা ইস্পাত প্রভৃতি বিভিন্ন ব্যবহার উপযোগী সামগ্রী তৈরি হচ্ছে। তো এই যে অবস্তুগত সংস্কৃতি থেকে কি হলো, তার বস্তুগত সংস্কৃতি উৎপাদন হলো। তাহলে দেখো মানুষ অবস্তুগত সংস্কৃতির সাহায্যে বস্তুগত সংস্কৃতির সৃষ্টি করলো। এবার দেখো কোন দেশের অর্থনীতি সেই দেশের সংস্কৃতিকে প্রভাবিত করে। এবার যদি কোনো দেশ অর্থনৈতিক দিক থেকে উন্নত হয় তাহলে কি হবে, সেই দেশের সংস্কৃতি অর্থাৎ জ্ঞান বুদ্ধি, শিক্ষা দীক্ষা, শিল্প, কলকারখানা, পরিবহন ব্যবস্থা যথেষ্ট উন্নত হবে। তার মানে অর্থনীতির উপরে সেই দেশের কি করছে সংস্কৃতি কিন্তু সে দেশে নির্ভর করছে। অর্থাৎ কোনো দেশের অর্থনীতি কি করছে, সেই দেশের সংস্কৃতিকে প্রভাবিত করছে। এবার দেখো তারপরে হচ্ছে কারিগরি ক্ষেত্রে উন্নতির ধরন সম্পদ সৃষ্টির পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে। এবার কারিগরি ব্যবস্থা যত উন্নত হবে তত কি হবে, তত উন্নত মানের সম্পদ সৃষ্টিতে সহায়ক হবে। অর্থাৎ তার মানে আমরা এখানে এটাই বলতে পারি যে সংস্কৃতিটা কি, সংস্কৃতিটা কিছুই না, মানুষ যে সমস্ত ক্রিয়াকলাপ কাজ করে সেই কাজগুলোই কিন্তু সংস্কৃতি। তাহলে এই সংস্কৃতির মাধ্যমে মানব সম্পদ বা সংস্কৃতির মাধ্যমে কি করছে মানুষ মানে নিরপেক্ষ বস্তুগুলোকে সম্পদে পরিণত করতে সক্ষম হচ্ছে। অর্থাৎ পরিশেষে এটাই বলা যায় যে সম্পদ সৃষ্টিতে প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি হচ্ছে প্রধান উপাদান। এর মধ্যে যে কোনো একটা যদি অভাব দেখা দেয় তাহলে কি হবে, সম্পদ সৃষ্টিতে ব্যাঘাত ঘটবে। অর্থাৎ প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি সমানভাবে সম্পদ সৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে সম্পদ সৃষ্টির উপাদান হিসেবে প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতির কি ভূমিকা রয়েছে সেটা আলোচনা করা হলো। এবার দেখো মানবিক সম্পদ এবং প্রাকৃতিক সম্পদের মধ্যে পার্থক্য আলোচনা করব। আচ্ছা, প্রাকৃতিকটা কি? প্রাকৃতিক সম্পদ এটা হলো মানবিক সম্পদ। তাহলে দেখো এই দুটোর মধ্যে পার্থক্য। তাহলে কি উৎস, এটা প্রথমে এটা হলো পার্থক্যের বিষয়। প্রথম পার্থক্যটা হচ্ছে উৎস।
প্রাকৃতিক সম্পদ তার মানে কি? বুঝতেই পারছো যে এর উৎস হবে প্রকৃতি, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের উৎস হলো প্রকৃতি। আর এবার মানবিক সম্পদ, মানবিক সম্পদের উৎস তাহলে কি হবে? মানবিক সম্পদের উৎস হলো মানুষের কর্মদক্ষতা। মানুষের কর্মদক্ষতার মাধ্যমে কি হয়? মানবিক সম্পদের সৃষ্টি হয়। অর্থাৎ মানবিক সম্পদের উৎস হলো মানুষের কর্মদক্ষতা। তারপরে প্রকৃতি, তারপর 2 নম্বর প্রকৃতিগত পার্থক্য। প্রকৃতি, এবার এটা দেখো যে প্রাকৃতিক সম্পদ বস্তুগত সম্পদ, অর্থাৎ এদেরকে স্পর্শ করা যায়, যেমন কি কাঠ, তারপরে কয়লা, খনিজ তেল, এদেরকে কি স্পর্শ করা যায়। মানবিক সম্পদ বস্তুগত সম্পদ নয়, অর্থাৎ অবস্তুগত সম্পদ, এদেরকে এগুলো স্পর্শযোগ্য নয়, অর্থাৎ এদেরকে স্পর্শ করা যায় না, যেমন শিক্ষা, কর্মদক্ষতা, জ্ঞান, বুদ্ধি, এদেরকে স্পর্শ করা যায় না। তারপরে কি নির্ভরশীলতা। 3 নম্বর পয়েন্ট নির্ভরশীলতা। নির্ভরশীলতা, এবার দেখো যে প্রাকৃতিক সম্পদের হ্রাস বৃদ্ধি মানবিক সম্পদের উপর নির্ভরশীল। প্রাকৃতিক সম্পদকে কিভাবে মানুষের জ্ঞান, বুদ্ধি, প্রযুক্তি প্রভৃতির দ্বারা কিন্তু বাড়ানো যায়, যেমন কি ধারণযোগ্য উন্নয়ন কথা বলেছি। ধারণযোগ্য উন্নয়নটা হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে, ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের জন্য বর্তমান প্রজন্মের চাহিদা পূরণের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্ম, আমি প্রথম থেকে বলছি যে ভবিষ্যৎ প্রজন্মের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই প্রাকৃতিক সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর কথা মাথায় রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে পরিকল্পনা বা পদ্ধতি গ্রহণ করা হয়েছে, সেটাই হচ্ছে ধারণযোগ্য উন্নয়ন। এই ধারণযোগ্য উন্নয়নের মাধ্যমে কিন্তু কি হয়? এই যে প্রাকৃতিক সম্পদকে টিকিয়ে রাখা যায়। তার জন্য বলা হয়েছে প্রাকৃতিক সম্পদের হ্রাস বৃদ্ধি কিসের উপর নির্ভর করছে? মানবিক সম্পদের উপর নির্ভর করছে, অর্থাৎ মানুষের জ্ঞান, বুদ্ধি প্রভৃতির দ্বারা প্রাকৃতিক সম্পদেরকে বৃদ্ধি করা যায়, আবার কম করা যায়। আবার কিন্তু মানবিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর হতে হয় না। এবার মানবিক সম্পদ আমি মানে আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার কর্মদক্ষতা ব্যবহার করবো, কিন্তু সেটা কিসের উপর? প্রকৃতির উপর আমাকে নির্ভর হতে হবে না। তারপরে ব্যবহারিক নীতি। 4 নম্বর ব্যবহারিক নীতি। এটা কি? যে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মূল নীতি হলো প্রকৃতির সহচর্য, সম্পদ সংরক্ষণ। এবার প্রাকৃতিক সম্পদ ব্যবহারের যে নীতি, সেটা হচ্ছে কি? প্রকৃতিকে সংরক্ষণ করা, রক্ষা করা, তারপরে চাহিদা প্রভৃতি। আর মানবিক সম্পদের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নিয়ম বা নীতি নেই। এবার পর্যায়টা 5 নম্বর পর্যায়। প্রাকৃতিক সম্পদ গচ্ছিত এবং প্রবাহমান 2 ধরনের হয়ে থাকে, যেমন প্রাকৃতিক সম্পদ কয়লা, পেট্রোলিয়াম, এগুলো কি গচ্ছিত সম্পদ। আবার জল, এগুলো কি? এগুলো জলটা আবার হচ্ছে প্রবাহমান সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদ গচ্ছিত সম্পদ হয়ে থাকে, আবার গচ্ছিত সম্পদ হয়ে থাকে, আবার প্রবাহমান সম্পদ হয়ে থাকে। মানবিক সম্পদের অধিকাংশ ব্যক্তিগত সাংস্কৃতিক সম্পদের পর্যায়ভুক্ত। এবার মানবিক সম্পদের অধিকাংশই ব্যক্তিগত এবং সাংস্কৃতিক সম্পদের পর্যায়ভুক্ত। তাহলে কি বললাম যে এই পর্যায়টা কি হলো? তাহলে প্রাকৃতিক সম্পদ গচ্ছিত এবং প্রবাহমান সম্প্রদায়ভুক্ত, আর প্রবাহমান উভয় সম্পদের পর্যায়ভুক্ত। তাহলে কি আমি বললাম যে প্রাকৃতিক সম্পদ গচ্ছিত এবং প্রবাহমান উভয় সম্পদের পর্যায়ভুক্ত, আর মানবিক সম্পদ সাধারণত সংস্কৃতির পর্যায়ভুক্ত। মানবিক সম্পদ অধিকাংশ ব্যক্তিগত ও সাংস্কৃতিক সম্পদের পর্যায়ভুক্ত। তাহলে বোঝা গেল যে পর্যায়গত দিক থেকে তার পার্থক্য আমরা বলে ফেললাম। যে আমি আবার বলছি যে প্রাকৃতিক সম্পদ প্রবাহমান এবং গচ্ছিত সম্পদের পর্যায়ভুক্ত, আর মানবিক সম্পদ
মানবিক সম্পদটা কি? সামাজিক এবং সাংস্কৃতিক সম্পদের পর্যায়ভুক্ত। ধরন। এবার 6 নম্বরটা কি? ধরন। প্রাকৃতিক সম্পদ ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ দেখা যায়, দেখতে পাওয়া যায়। যেমন কয়লা, খনিজ তেল, এগুলোকে আমরা দেখতে পাই। আর মানবিক সম্পদ ইন্দ্রিয় গ্রাহ্য নয়, অর্থাৎ দেখতে পাওয়া যায় না। যেমন জ্ঞান, বুদ্ধি, এগুলোকে আমরা কি দেখতে পাই না। তারপরে কি উদাহরণ হচ্ছে প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো সূর্যকিরণ, জল প্রভৃতি। আর মানবিক সম্পদের উদাহরণ হলো মানুষের কর্ম ক্ষমতা প্রভৃতি, কর্মদক্ষতা। তাহলে এটা হচ্ছে তাহলে 7 নম্বর উদাহরণ। মানব সম্পদ প্রাকৃতিক সম্পদের উদাহরণ সূর্যকিরণ, জল প্রভৃতি। এবার মানবিক সম্পদের উদাহরণ হলো কি? কর্মদক্ষতা, জ্ঞান প্রভৃতি। তাহলে মানবিক সম্পদ এবং প্রাকৃতিক সম্পদের পার্থক্য আমাদের আলোচনা করা হলো। এবার সম্পদ সৃষ্টিতে বাধা। যে সমস্ত উপাদান বা বস্তু সম্পদ সৃষ্টিকে ব্যাহত করে তাকে বলা হয় সম্পদের বাধা। সম্পদের বাধা আবার 4 ধরনের হয়ে থাকে। কি কি? যেমন প্রাকৃতিক বাধা। প্রাকৃতিক বাধাগুলোর মধ্যে রয়েছে ঝড়, ঝঞ্ঝা, অগ্নুৎপাত প্রভৃতি। আর তারপরে রয়েছে অর্থনৈতিক বাধা। অর্থনৈতিক বাধাগুলোর মধ্যে রয়েছে কালোবাজারি, তারপরে তোমার লোকসান, মন্দা প্রভৃতি। আর তারপরে রয়েছে সামাজিক বাধা। সামাজিক বাধার মধ্যে রয়েছে কুসংস্কার, অশিক্ষা, তারপরে অলসতা। কুসংস্কার রয়েছে, অশিক্ষা রয়েছে, অলসতা রয়েছে, ধর্মীয় গোঁড়ামি। তারপরে মানবিক বাধা রয়েছে জনহ্রাস, যুদ্ধ, জনবিস্ফোরণ বা জনসংখ্যা হ্রাস পেল। জনসংখ্যা হ্রাস পেলে কি হবে? সম্পদ মানে প্রকৃতিতে যে সমস্ত সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো সঠিক ব্যবহার করা সম্ভব হবে না। আবার জনবিস্ফোরণ ঘটলে কি হবে? প্রকৃতিতে যে সম্পদগুলো রয়েছে সেগুলো মানুষ সমানভাবে ভোগ করতে পারবে না। মানে সম্পদের কি দেখা দেবে? সম্পদ হ্রাস পাবে, অর্থাৎ সম্পদের অসমবন্টন দেখা দেবে। তাহলে কি বললাম? যে সম্পদের বাধা এটা কি? যে সম্পদ সৃষ্টিতে যে সমস্ত উপাদান বা বস্তু ব্যাঘাত ঘটায় তাকে বলা হয় কি হয়? সম্পদের বাধা। তাহলে এই বাধা কয় প্রকার হয় বললাম? 4 প্রকার হয়ে থাকে। একটা হলো তোমার প্রাকৃতিক বাধা, যেটা ঝড়, ঝঞ্ঝা, অগ্নুৎপাত বললাম। তারপরে অর্থনৈতিক বাধা, যেটা লোকসান, কালোবাজারি, মন্দা প্রভৃতি। তারপরে সামাজিক বাধা, মানে ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, অলসতা প্রভৃতি। আর মানবিক বাধা জনহ্রাস, মানে জনসংখ্যা হ্রাস। তারপর যুদ্ধের ফলে কি হবে? অনেক সম্পদ বিনষ্ট হবে, সম্পদ ধ্বংস হবে। তারপর জনবিস্ফোরণ প্রভৃতি। তাহলে পরিশেষে আমরা একথাই বলতে পারি যে সম্পদ সৃষ্টিতে প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই 3টের মধ্যে যদি কোনো একটা অভাব দেখা দেয় তাহলে সম্পদ সৃষ্টিতে ব্যাঘাত ঘটে। তাই প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি সম্পদ সৃষ্টির উপাদান হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি সেগুলো সমাধান করে দেবো। থ্যাংক ইউ।